এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আরিয়ান বন্ধু, এবার চোখের পলক ফেল, মুখের হা বন্ধ কর। এইভাবে পলকিন তাকিয়ে থাকতে থাকতে তুই কানা হয়ে যাবি, আর মুখ হা করে থাকতে থাকতে তোর মুখে দিয়ে মাছি ঢুকে যাবে বাপ। তখন হৃদয় ভাবি আর তোকে পছন্দ করবে না। আরিয়ান নিজেকে সামলে নিয়ে শান্তর বুকে একটা গুঁতো মেরে ফিসফিসিয়ে বলল, তোর আর ঈশিতার বিয়েটা একবার আসতে দে, শুধু এমন জ্বালানি জ্বালাবো যে আর বিয়ে করতেই চাইবি না। শান্ত একটা শুষ্ক ঢোক গিলে বলল, এমন থ্রেট দিস না রে ভাই, এখনো বিয়ে করে অনেক স্বপ্ন পূরণ করা বাকি আছে আমার। অপর পাশ থেকে রেহান চেঁচিয়া বলে উঠল, কি নিয়ে এত ফুসুর ফুসুর করছিস রে তোরা? কিছু না, তুই চুপ থাক। শান্তর কথায় পাশ থেকে তন্ময় বলে উঠল, মিঙ্গেল হয়ে ভালোই মজায় আছিস তোরা। এক বন্ধুর তো আজকেই এঙ্গেজমেন্ট, আর এইদিকে আমার মতো হতভাগা সিঙ্গেলরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এসব দেখা ছাড়া আর কিছুই করতে পারছে না। বলে অতি কষ্ট পেয়েছে এমনভাবে একটা দীর্ঘশ্বাস ছাড়ল তন্ময়। পাশ থেকে মাহিম তাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। শাকিল তখন চেঁচিয়ে বলে উঠল, তোদের এইসব ড্রামা বন্ধ কর, দেখ হেদিতা ভাবি চলে এসেছে। আরিয়ান তুই এবার সামনে যা। আরিয়ান ধীর পায়ে সামনে এগিয়ে গিয়ে ঋদিতার পানে সম্মোহিনী দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে হাত বাড়িয়ে দিল। ঋদিতা কিছুটা লজ্জা পেয়ে হাসি মুখে আরিয়ানের হাতটি ধরল। তখনই বেজে উঠল শাহরুখ খানের মন কাঁপানো সেই চিরাচরিত প্রেমের গান, জানাম দেখলো মিট গই দূরিয়া মেয়া হুয়া হুয়া। আরিয়ান ঋদিতাকে স্টেজে নিয়ে গিয়ে সেই মনোমুগ্ধকর গানে কাপল ডান্স করতে লাগলো। সকলে মুগ্ধ চোখে তাকিয়ে দেখতে লাগলো ভালোবাসায় নিমজ্জিত দুটি লাভ বার্ডসকে। আরিয়ান ও ঋদিতা নাচের তালে তালে ঘোর লাগানো এক সম্মোহনী দৃষ্টিতে একে অপরের দিকে পলকেন দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে যেন হারিয়ে গেল ভালোবাসার অন্য এক জগতে। এরপরে ছেলে এবং মেয়ে দুই পক্ষ ভাগ হয়ে ডান্স করতে লাগলো। ছেলেদের মধ্যে প্রধান আরিয়ান এবং মেয়েদের মধ্যে প্রধান ঋদিতা। মেহেন্দি লাগা কে রাখনা ডোলি সাজা কে রাখনা গানটিতে দুই পক্ষ তালে তাল মিলিয়ে ডান্স করতে লাগলো। একসময় আরিয়ান ঋদিতার ডান্স পার্টনার হয়ে তার সাথে ডান্স করতে লাগলো। ডান্স শেষ হলে সকলের করতালির শব্দে হুঁশ ফিরল তাদের। এতক্ষণ যেন একটা স্বপ্নের রাজ্যে ছিল তারা। দুজনের মুখে আনন্দ ও প্রাপ্তি চওড়া হাসি ফুটে উঠল। এরপর আরিয়ান খুব সুন্দর একটা আকর্ষণীয় ডায়মন্ডের রিং নিয়ে অভিনব ভঙ্গিতে হাঁটু গেড়ে ঋদিতার সামনে বসে তীব্র আবেগ এবং ভালোবাসা মিশিয়ে বলতে লাগলো, জানি না দুনিয়াতে কি পেয়েছি আর না পেয়েছি, কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে তোমাকে আমার জীবনে পাঠিয়েছেন তিনি। তুমিহীন আমার জীবন স্রোতহীন নদীর মতো, তরঙ্গহীন জলরাশির মতো। তুমিহীন আমার জীবন নিথর জলপথের মতো। জীবনে তুমি সেই স্রোতস্বিনী তরঙ্গ যে আমার জীবনে পুনরায় স্রোতস্বিনীর মতো গতি দিয়েছে। আমার জীবনে তুমি হলে সেই সুর যেটা ছাড়া আমার ছন্দময় জীবন পুরোপুরি বেসুরো এবং অর্থহীন। গান যদি আমার বেঁচে থাকার অন্যতম অবলম্বন হয়, তাহলে তুমি হলে সেই গানের মিষ্টি মধুর সুর। তোমার সাথে আমি বেঁচে থাকতে চাই যুগ যুগের পর যুগ। তোমার সাথে আমি আমার যৌবন, মধ্যবয়স আর বৃদ্ধকাল কাটাতে চাই। আমার ভালোবাসাময় রঙিন প্রত্যেকটা প্রহর আমি তোমার সাথে কাটাতে চাই। শেষ নিঃশ্বাসটা আমি তোমার কোলে মাথা রেখে নিতে চাই। জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত আমি তোমার সঙ্গ চাই। তোমাকে তীব্র থেকে তীব্রভাবে ভালোবেসে যেতে চাই। থাকবে তো আমার সাথে আজীবন? আজীবন ভালোবেসে হবে কি চিরসাথী আমার? ঋদিতা দ্রুত অশ্রুসিক্ত নয়নে আরিয়ানকে মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো। তীব্র আবেগী কণ্ঠে ঋদিতা ভেজা কণ্ঠে বলতে লাগলো, আমি শুধু এই জীবনে নয়, মৃত্যুর পরবর্তী জীবনে জনম জনম ধরে তোমার সাথে থাকতে চাই, তোমার সহসঙ্গী এবং চিরসঙ্গী হয়ে। তোমার জীবনের সুখে দুঃখে, বিপদে আপদে, হাসি আনন্দে, সুখে দুঃখে কষ্টে সারাটা জীবন, প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে, প্রতিটা সেকেন্ডে তোমার সাথে থাকতে চাই। আমি আজ জীবন তোমার হয়ে
তোমাকে ভালোবেসে তোমার সাথে থাকতে চাই আরিয়ান। রিদিতার চোখে পানি টলমল করছে। আরিয়ানের চোখেও আনন্দশ্রু এসে ভর করলো। আরিয়ান অতি যত্ন সহকারে রিদিতার ডান হাতের মধ্যম আঙুলে ডায়মন্ডের সুন্দর রিংটি পরিয়ে দিল। এরপর হাতে মিষ্টি করে চুমু খেলো। রিদিতার বাম হাতের মধ্যম আঙুলের এখনও আরিয়ানের দেওয়া আরেকটি হীরের আংটি শোভা পাচ্ছে। এই আবেগঘন সুন্দর দৃশ্য দেখে উপস্থিত সকলের চোখে পানি এসে গেছে। এতটা আবেগ নিয়ে কেউ ভালোবাসার অনুভূতিগুলো প্রকাশ করতে পারে, সেটা আরিয়ানকে না দেখলে কেউ বুঝতেই পারত না। সকলের করতালির মাধ্যমে অভিবাদন জানালো আরিয়ান ও হৃদিতাকে। এরপর সবশেষে আরিয়ান ও তার বন্ধুরা ইয়ারা তেরি মেরি ইয়ারি সবসে পিয়ারি গানটিতে একসঙ্গে ডান্স করলো। এছাড়া ফ্রেন্ডশিপ নিয়ে যত গান আছে প্রায় প্রত্যেকটিতেই পারফর্ম করা হলো সবাই। সাথে হৃদিতা এবং রুহিও যোগ দিল তাদের সাথে। হৃদিতার সাথে সাথে রুহিও এখন তাদের দলের একজন হয়ে গেছে। অনুষ্ঠান শেষ হতে হতে রাত প্রায় 12টা বেজে গেল। সব অতিথিরা অনুষ্ঠান শেষ করে খেয়ে দিয়ে যার যার বাড়িতে চলে গেলেন। ডেকোরেশনের দায়িত্বে থাকা লোকেরা সবকিছু আবার খুলে ফেলতে লাগলো। খান মেনশনের সবাই ড্রয়িং রুমে বসে বসে আনন্দের আড্ডা দিতে লাগলো। আজ যেন কারো কোনো ক্লান্তি নেই। সবার কাছে আজ অনেক আনন্দের একটা দিন। সবকিছু আজ পরিপূর্ণ। তখনই হঠাৎ বাড়ির বাইরে গাড়ির হর্নের তীব্র আওয়াজ পাওয়া গেল। সকলে আগ্রহ নিয়ে দেখতে গেল কে এসেছে। ব্ল্যাক কালারের একটা BMW কার থেকে নামলেন মিস্টার রায়হান শাহরিয়ার, মিসেস আনিকা রায়হান এবং তাদের একমাত্র ছেলে আদনান শাহরিয়ার। আদনান চারপাশের এত সাজসজ্জা দেখে বেশ বিস্মিত হলো। মনে মনে ভাবতে লাগলো, এখানে কি কোনো অনুষ্ঠান চলছিল নাকি? কই ড্যাড তো কিছু বললো না আমাকে। তারা প্রত্যেকে সিঁড়ির সামনে আসতেই মিসেস শায়লা খান এবং ডক্টর রেজা চৌধুরী তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। এছাড়া উপস্থিত সকলে প্রত্যেকেই তাদেরকে হাসি মুখে স্বাগত জানালো। শুধুমাত্র আরিয়ান আর রিদিতা সেখানে উপস্থিত ছিল না। এদিকে মিস্টার রায়হান শাহরিয়ার মিসেস শায়লাকে আগে থেকে জানিয়ে রেখেছিলেন যেন এঙ্গেজমেন্টের কথাটা আদনানের সামনে আজকে না তোলেন তিনি। কারণ হিসেবে তিনি বলেছিলেন আগামীকাল সকালে সুন্দরভাবে এটা নিয়ে আলোচনা করা যাবে। আজকে তারা অনেক দূর থেকে এসেছে, তাই টায়ার্ড হয়ে গেছে। তাই মিসেস শায়লা আর কিছু বললেন না। আদনান বাড়ির এত সাজসজ্জার ব্যাপারে নিজের মাকে এগিয়ে গিয়ে কিছু জিজ্ঞেস করতে যাবে, তখনই একটা মেয়ের সাথে ধাক্কা লাগলো তার। আদনান দরজা দিয়ে প্রবেশ করছিল, আর মেয়েটাও এদিক দিয়ে তাড়াহুড়ো করতে করতে কোথাও যাচ্ছিল। মেয়েটার পরনে ল্যাভেন্ডার কালারের সুন্দর ও গর্জিয়াস একটা গাউন, চুলগুলো সামনের দিকে পরিপাটি করে পিঠময় ছড়িয়ে রাখা। মেয়েটা পড়ে গিয়ে দরজার সামনে বসে পড়ল। আদনান সরি বলতে বলতে মেয়েকে উঠাতে যাবে, অমনি মেয়েটা ওর দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, চোখে দেখতে পান না নাকি? দিলেন তো একেবারে পাটা ভেঙে। উফ! বলে সে ব্যথায় কুকরাতে লাগলো। এই মুহূর্তে সুঠামদের অধিকারী সুদর্শন এই পুরুষটাকে তার ভীষণ বিরক্ত লাগছে। প্রথমে মেয়েটার মায়াবী ও সুন্দর মুখ দেখে আদনান কিছুটা থমকে গেল। হঠাৎ করে মেয়েটার এই রূঢ় কথাবার্তায় আদনানেরও মেজাজ গেল চোটে। সেও বেশ কড়া কণ্ঠে বলল, এক্সকিউজ মি মিস, আপনি তাড়াহুড়ো করে বাইরের দিকে যাচ্ছিলেন, দোষটা আপনার বেশি। আর এদিকে আমি ম্যানার্স দেখিয়ে সরি বলে আপনাকে ওঠাতে যাচ্ছি, আর আপনি কিনা উল্টো আমাকে এই কথা শুনিয়ে দিলেন। রিডিকিউলাস। রাখুন আপনার সরি। রিডিকুলাস। হঠাৎ করে সামনে এইভাবে খাম্বার মতো দাঁড়ালে পরে তো যাবই আমি। ওইদিকে বাইরে কত মেহমান এসেছে, আমাকে দেখতে যেতে হবে। বলে মেয়েটা উঠতে যেতে নিয়ে আবারও পড়ে যেতে নিলেই আদনান দুহাতে ওকে শক্ত করে ধরে ফেলল। পেয়েছেন তো পায়ে ব্যথা, তাও আপনার তেজ কমেনি। এখন তো আবার পড়ে গিয়ে কোমরটাও ভাঙতো। ভাঙলে ভাঙুক, তাতে আপনার কি? আমাকে এইভাবে ধরে রেখেছেন কেন? ছাড়ুন আমায়। আদনান কিছু বলতে যাবে, তখনই মিসেস সাদিকা বেগম রুহিকে খুঁজতে খুঁজতে এদিকেই আসছিলেন। হঠাৎ আদনানের রুহিকে এভাবে ধরে থাকতে দেখে তিনি অবাক হয়ে বললেন, আরে আদনান বাবা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি ভেতরে এসো। আদনান তাড়াতাড়ি রুহিকে ছেড়ে দিল। রুহিও ডাল সামলাতে না পেরে আবারও নিচে পড়ে গেল। সে আবারও ব্যথায় কাতরে উঠে চোখ মুখ কুঁচকে আদনানকে উদ্দেশ্য করে বলল, এই মিস্টার, আপনি আমায় এইভাবে ফেলে দিলেন কেন? আপনি না একটু আগে আমাকে বললেন এভাবে ধরে রেখেছেন কেন, তাই ফেলে দিলাম মিস ধানি লঙ্কা। আদনানের সোজাসাপটা নির্লিপ্ত উত্তর। রুহি রেগে মেগে চোখ মুখ কুঁচকে বলল, কি বললেন আপনি? মিসেস সাদিকা বেগম রুহিকে তাড়াতাড়ি করে উঠালেন। তারপর মেয়েকে সামান্য বকাঝোকা করে তিনি বললেন, কার সাথে এত ঝগড়া করছিস তুই? জানিস ওকে? রুহি গাল ফুলিয়ে বলল, আমি কি করে জানবো উনি কে? আরে বোকা মেয়ে, উনি তোর রায়হান আঙ্কেলের ছেলে মিস্টার আদনান। রূপে গুণে একদম পারফেক্ট ছেলে যাকে বলে। আদনান নিজের প্রশংসায় গা না ডুবিয়ে
সাদিকা বেগমের ছোট্ট ভুল সংশোধন করে দিয়ে বলল, মাই ফুল নেম ইজ মিস্টার আদনান শাহরিয়ার। ও ভুল করে গেছে, ওটাই হবে। তা আদনান বাবা, তুমি এখনো এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও ভিতরে যাও, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আদনান গটগট পায়ে দ্রুত ভেতরে চলে গেল। রুহি গাল ফুলিয়ে মনে মনে আদনানকে 101টা গালি দিতে লাগলো। শালা আফ্রিকার হনুমান, উগান্ডার জলহস্তি, আমাকে বলে কিনা মিস ধানি লঙ্কা, আবার আমায় ফেলে দিয়ে উল্টো আমাকে এই কথা শুনিয়ে চলে যায়। আর আম্মু ওকে কিছু না বলে উল্টো আমাকেই বকাঝকা করলো। ওই ব্যাটার পক্ষ নিয়ে আবার সুনামও করলো। আমিও কি কোনো অংশে কম নাকি? মিস্টার আদনান শাহরিয়ার, আই উইল সি ইউ। মনে মনে এসব গালি দিয়ে আর আদনানের 14 গোষ্ঠী উদ্ধার করে সেও ধীর পায়ে সামনে পা বাড়ালো। পায়ে ব্যথা পেয়েছে বলে আস্তে আস্তে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে লাগলো। রাতে এসে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছিল আদনান। শরীর এতটাই ক্লান্ত ছিল যে কী কারণে খান মেনশনে অনুষ্ঠান হচ্ছিল সেটা আর কাউকে জিজ্ঞাসা করার অবকাশ হয়নি। রাতের খাবারটাও সে খায়নি। অগত্যা মিসেস আনিকা রায়হানও আর তাকে বিরক্ত করেনি। রাত প্রায় 2টোর দিকে ঘুম ভেঙে যায় আদনানের। পুরো রুম অন্ধকারাচ্ছন্ন দেখে সে উঠে বসল। রুমের দরজাটাও খোলা। এদিকে ক্ষুধার পাশাপাশি তার বেশ পানি তেষ্টাও পেয়েছিল। তাই সে দ্রুত বিছানা থেকে নেমে টেবিল থেকে জগটা নিয়ে রুমের বাইরে বেরিয়ে গেল। অচেনা একটা বাড়িতে এরকম অন্ধকারাচ্ছন্ন এবং নীরব পরিবেশে তার কেমন অস্বস্তি অনুভব হতে লাগলো। তবুও সে যথাসম্ভব নিজেকে শান্ত করে মোবাইলে ফ্ল্যাশ অন করে সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলো। ডাইনিং রুমে ফ্রিজের কাছে এসে ঢকঢক করে 1 বোতল পানি খেয়ে নিল, সাথে জগ ভর্তি করে পানি নিয়ে নিল। তার আবার রাতে প্রচুর পানি তৃষ্ণা পায়। এদিকে ক্ষুধা পেয়েছে বলে রান্নাঘরের দিকে এগিয়ে যায় আদনান। তখনই সেখান থেকে বিড়াল ছানার মতো কটকট আওয়াজ হতে থাকে। সে সাবধানে পা টিপে টিপে সামনে যেতে লাগলো। তার ধারণা রান্নাঘরে হয়তো চোর ঢুকেছে। আবছা অন্ধকারে একটা কালো অভাবের সামনে থেকে কিছুটা মৃদু আলো বেরিয়ে আসছে। আদনান মোবাইলের ফ্ল্যাশ না জ্বালিয়ে পেছন থেকে অস্পষ্ট অবয়বটাকে ধরে চোর চোর বলে চেঁচাতে লাগলো। সাথে সাথে অস্পষ্ট অবয়বটি মৃদু আর্তনাদ করে 2 হাতে শক্ত করে তার মুখ চেপে ধরল। আদনান চোখ বড় বড় করে এই অস্পষ্ট মুখটার দিকে তাকিয়ে রইল। মুখ বন্ধ থাকা অবস্থাতেই অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, মিস ধানি লঙ্কা। রুহি রেগে কটমট করে আদনানের মুখ ছেড়ে দিল। আদনান ছাড়া পেয়ে কিছুটা শ্বাস নিয়ে রুহির মুখের ওপর ফ্ল্যাশ লাইটটা ধরল। রুহি চোখ মুখ খিচে বন্ধ করে নিল। রুহি আদনানের দিকে আঙুল তাক করে রেগে বলতে লাগলো, এই মিস্টার, সমস্যা কি আপনার? হ্যাঁ, এভাবে এত রাতে চোরের মতো করে রান্নাঘরে ঢুকছিলেন কেন? আর এরকম চোর চোর বলে চাচাচ্ছিলেন কেন? আদনান তার বাভ্রু উঁচিয়ে রুহিকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে বলতে লাগলো, আমি চোরের মতো ঢুকেছি নাকি তুমি ঢুকছিলে? আর চোরের মতো এভাবে রান্নাঘরে কটকট আওয়াজ করলে চোর চোর বলেই তো চেঁচাবো। রুহি বিরক্ত হয়ে বলল, আমার মামির বাড়ি, আমি যা খুশি তাই করব, তাতে আপনার কি? আমারও আন্টির বাসা, আমি যা খুশি তাই করব, তাতে তোমার কি? উফ, এত কথা বাদ দিয়ে বলুন এখানে কেন এসেছিলেন? আদনান কোনো কিছু না বলে মোবাইলের ফ্ল্যাশটা সামনের দিকে ধরে তাকাতেই দেখতে পেল রুহি ম্যাগি নুডলস রান্না করছিল। আদনানের খেতেটা কেন জানি আরও চড়াও হলো। তবুও বাইরে থেকে বেশ ভাব নিয়ে বসে বলল, আমার নাইট ওয়াক করার অভ্যেস, তাই হাঁটছিলাম। তুমি বুঝি নুডলস রান্না করছিলে? হ্যাঁ, ভীষণ ক্ষুধা পেয়েছিল, তখন নাচানাচিতে ব্যস্ত থাকায় খাবারের কথা মনেই ছিল না। আদনানের একবার ইচ্ছে হলো এই বাড়িতে কি অনুষ্ঠান হচ্ছিল সেটা রুহিকে জিজ্ঞেস করার, কিন্তু তার আগে রুহি এক অভাবনীয় অফার দিয়ে দিল তাকে। নুডলস খাবেন? আদনান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি আমাকে নুডলস অফার করছো, ব্যাপার কি? রুহি ঠোঁট উল্টা বলল, না মানে আমার খাবারের দিকে তো নজর দিয়েছেন, এখন যদি আমি একা একা খাই নিশ্চয়ই আমার পেট ব্যথা করবে, তাই ভাবলাম আপনাকেও একটু দিয়েই খাই। আদনান রেগে মেগে কিছু বলতে যাবে, তার আগে রুহি প্যান থেকে নুডলসটা 2টা বাটিতে বেড়ে নিয়ে একটা আদনানের দিকে বাড়িয়ে দিল। আদনান সেটা নিয়ে চুপচাপ খেতে লাগলো। কেমন হয়েছে বলবেন না? নট সো ব্যাড, বাট ইটস ভেরি স্পাইসি। বলেই আদনান পানি খেতে লাগলো। সে বেশি ঝাল খেতে পারে না, কিন্তু রুহি ঝাল ভীষণ প্রিয়, তাই নুডলসটা অতিরিক্ত মশলা দিয়ে রান্না করেছে সে। আদনান খাওয়ার মাঝে একটু পর পর পানি খাচ্ছে। রুহি মুখ ঝামটা দিয়ে বলল, ভালো মতো প্রশংসা তো করবেনই না, নট সো ব্যাড, সো স্পাইসি। হ্যাঁ, কিছু বললে? কিছু না, খান আপনি। খেতে খেতে একসময় আদনান ঝালে হিসহিস করতে থাকা রুহির দিকে তাকালো। জালে জিহ্বা পুড়ে যাচ্ছে।
অথচ একবারও পানি খাচ্ছে না মেয়েটা। ফর্সা গাল দুটো কেমন লালচে বর্ণ ধারণ করেছে। আদনানের ইচ্ছে হলো একবার সেগুলোকে গভীরভাবে ছুঁয়ে দিতে। পরে নিজের ইচ্ছেতে নিজেই ভীষণ বিরক্ত হলো সে। এরকম ঝগড়াটে একটা মেয়ের প্রতি কেন সে এত ইন্টারেস্ট ফিল করছে সেটার উত্তর নিজেই সে পেল না। তবুও খাওয়ার ফাঁকে ফাঁকে রুহির মিষ্টি মুখটার দিকে বারবার আর চোখে তাকাতে লাগলো সে। পরদিন খান ম্যানশনের ড্রয়িং রুমে যথারীতি আলোচনা বসলো সবাইকে নিয়ে। আলোচনার টপিক হলো আরিয়ান আর হৃদিতার বিয়ে নিয়ে। সেই আলোচনায় সবাই উপস্থিত থাকলেও এখনও অংশগ্রহণ করেনি আদনান। সে এখনও রুমে বেঘরে ঘুমোচ্ছে। মিসেস আনিকা রায়হান বাধ্য হয়ে আদনানের জগের পানিতে ঘুমের ওষুধ দিয়ে রেখেছিলেন। উনি চান না এখনই এসে একটা হুলস্থুলুস কাণ্ড করে বসুক আদনান। উনি এখনও হৃদিতার বিয়ের ব্যাপারটা নিয়ে আদনানের সাথে কথা বলার জন্য প্রস্তুত নন। মানসিকভাবে প্রস্তুতি নিতে তার কিছুটা সময় লাগবে। এরপর ছেলেকে বোঝানোর জন্য যা যা করার দরকার হয় তিনি সব করবেন। দরকার হলে ছেলের হাতে পায়ে ধরে কোনো ঝামেলা না বাঁধানোর জন্য অনুরোধ করবেন। আপাতত তাকে এসব জানতে দিতে চান না তিনি। মিস্টার রায়হান শাহরিয়ারও একই চিন্তাধারা, কিন্তু তাদের মনে মনে প্রবল অপরাধবোধ কাজ করছে। তাদের বারবার মনে হচ্ছে ছেলেটাকে তারা বাজেভাবে ঠকাচ্ছেন, কিন্তু এছাড়া আর কি বা উপায় আছে। মিস্টার শাইলা আনিকা রায়হানের উদ্দেশ্যে বললেন, আদনান বাবা কোথায়? সে কি ব্যাপারে কিছু জানে? ওকে আমরা এখনো কিছু জানাইনি। মিসেস আনিকা রায়হানের কথায় উপস্থিত সকলেই অবাক হয়ে গেল। তারা মনে করতো যে আদনান সবটা জানে, আর তাকে এভাবে না জানানোর মানেটা কি? আদনানকে কিছু জানানো হয়নি কেন? ডক্টর রেজা চৌধুরী জিজ্ঞেস করলেন। আসলে তেমন সিরিয়াস কোনো ব্যাপার না, ও ওসব ব্যাপারে কোনো তেমন একটা ইনফ্যাক্ট হতে চায় না, তাই পরে জানালেও সমস্যা হবে না। তাই বলে নিজের একমাত্র কাজিনের বিয়ে সম্পর্কে এখনো জানবে না? আরিয়ান পাল্টা প্রশ্ন করল। মিসেস আনিকা রায়হান চুপ হয়ে গেলেন। তার মনে মনে যে কতটা অনুতাপ আর অনুশোচনা হচ্ছে তা তিনি ভালো জানেন। মিস্টার রায়হান পরিস্থিতি সামলে নিতে বললেন, আরে ও নিয়ে তুমি চিন্তা করো না আরিয়ান, তুমি নিজের বিয়ে নিয়ে চিন্তা করো। আফটার অল জীবনে বিয়ে তো একবারই করবে, তাই আগেভাগে ভালো মতো প্রিপারেশন নিয়ে নাও। আরিয়ান হৃদিতার দিকে তাকিয়ে মুচকি হাসল। হৃদিতাও মাথা নিচু করে লজ্জা পেয়ে মুচকি হাসল। আদনান আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠল সবে মাত্র। ঘড়ির দিকে তাকিয়ে তরাক করে লাফিয়ে উঠল সে। দুপুর প্রায় 12টা বাজতে চলল। এখনো সে কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছে। এত বেলা অবধি সে কখনোই ঘুমায় না। হাইস্ট হলে সকাল 7টা পর্যন্ত ঘুমায়। তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে দ্রুত ওয়াশরুমে চলে গেল আদনান। তখনই সকালে চা নাস্তা নিয়ে রুমে ঢুকলো রুহি। মিসেস শাইলা তাকে জোর করে আদনানের রুমে পাঠিয়েছেন। কালকের ঘটনার পর থেকে আদনানের সামনে সে মোটেও আসতে চায়নি। তাও এক প্রকার বাধ্য হয়ে মুখ গোমরা করে ভেতরে ঢুকলো। কিন্তু ভেতরে ঢুকে কাউকে না দেখে সে অবাক হয়ে গেল। নাস্তার ট্রেটা টেবিলের উপর রেখে চারপাশে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো। রুমে কেমন অন্যরকম একটা সুঘ্রাণ ছড়িয়ে আছে। কাল অবধিও এই রুমে এমন সুঘ্রাণ ছিল না। এটা কি আদনানের পারফিউমের ঘ্রাণ? মন মাতানো এক মিষ্টির সুঘ্রাণ। এক রাতে ঘরের প্রতিটা আসবাবপত্র কি সুন্দর করে গোছানো। লোকটা শৌখিন আছে বলতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই ভাবছিল রুহি। তখনই ওয়াশরুমের দরজা খট করে খুলে গেল। রুহি পেছনে তাকিয়ে কিছু বুঝে ওঠার আগেই আদনান পরনে কেবলমাত্র তোয়ালে জড়িয়ে মাথা মুছতে মুছতে খালি গায়ে রুমে প্রবেশ করলো। ঘাড় অব্দি লম্বা সিল্কি ভেজা চুলগুলো কপালের ওপর ছড়িয়ে আছে। জিম করা ফর্সা মসৃণ শরীরটা হালকা হালকা ভেজা। শরীর থেকে একটা মন মাতানো সুঘ্রাণ ভেসে আসছে। রুহি সেদিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। ওর যে লজ্জা পেয়ে পালানো উচিত সে কথা বেমালুম ভুলে গেল যেন। আদনান এতটাই অবাক হয়ে তাকিয়ে আছে যে সে যে খালি গায়ে একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আছে সে কথা যেন ভুলে গেছে। এভাবে কিছুক্ষণ দুজন দুজনার দিকে তাকিয়ে থাকার পর যখন দুজনেরই হুঁশ ফিরল তখন দুজনেই একসাথে জোরে একটা চিৎকার মারল। রুহি চিৎকার থামিয়ে যেই দরজা দিয়ে পালাতে যাবে অমনি হোঁচট খেয়ে উল্টো আদনানের ওপর পড়ে গেল। আদনান বেচারা ওকে নিয়ে বিছানায় পড়ে গেল। রুহি চোখ মুখ খিচে বন্ধ করে আছে আর আদনান হতবিহল হয়ে শুয়ে আছে বিছানায়। তখনই বাইরে কারো পায়ের আওয়াজ শুনে দ্রুত রুহিকে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো সে। তাড়াতাড়ি গিয়ে দরজা বন্ধ করে দিল। ওপাশ থেকে মিসেস আনিকা রায়হান আর মিসেস শাইলা ডাকতে লাগলেন, কি হয়েছে আদনান? এত চিৎকারের শব্দ কিসের? রুহিরও আওয়াজ শুনলাম, মনে হয় ও কি ভেতরে আছে? এখন যদি আদনান বলে যে রুহি ভেতরে আছে তাহলে ওরা কি না কি ভেবে বসবে। তাই আদনান মিথ্যা করে গলা উঁচিয়ে বলল, আরে না আন্টি, রুহি ভেতরে আসবে কি করে? আপনি ভুল শুনেছেন মনে হয়। আমি তো ভেতরে মিউজিক বাজিয়ে ডান্স করছিলাম। ও
আমিও না কি ভেবে বসে আছি। রুহি কি তোমায় চা নাস্তা দিয়ে গেছে বাবা? হ্যাঁ আন্টি, একটু আগে ও দিয়ে গেছে। আদনান, তুমি দ্রুত রেডি হয়ে নিচে আসো। ঠিক আছে আম্মু। মিস আনিকা রায়হান আর মিসেস শাইলা চলে গেলেন। আদনান যেন হাঁপ ছেড়ে বাঁচল। পেছনে ঘুরে তাকাতেই ভয়ে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে থাকা রুহিকে নজরে পড়ল তার। সাথে সাথে মেজাজ কিছুটা চটেও গেল। এই মেয়ে, কি সমস্যা তোমার? বলা নেই ক নেই, এভাবে একটা ছেলের রুমে এভাবে এসে বসে আছো? রুহি ভেঙচি কেটে বলল, বই গেছে আমার আপনার রুমে এসে বসে থাকার। মামি আপনাকে নাস্তা দিয়ে আসতে বলেছিল, এই জন্যই তো এসেছি, না হলে আপনার মতো হনুমানের রুমে কে আসবে শুনি? আমি কি হনুমান? রুহি ঢোক গিলে ফেলল। সামনাসামনি এভাবে কথা বলা উচিত হয়নি তার। এখন যদি রুহিকে একা পেয়ে কিছু করে ফেলে। রুহি আমতা আমতা করে বলল, আমি বাইরে যাব। বলে যেই না রুহি বাইরে যেতে নেবে অমনি আদনান ওর পথ আটকে দাঁড়ালো। রুহি দেওয়াল ঘেঁষে দাঁড়িয়েছিল। আদনান ওর দুই হাত দেওয়ালের দুই পাশে চেপে ধরে আঙুলের ভাঁজে আঙুল গুজে ফিসফিস করে বলল, কি বললে তুমি একটু আগে? আদনানের মুখ রুহির একদম কাছাকাছি এসে পড়েছে। আদনানের নিঃশ্বাস প্রশ্বাস রুহির চোখে মুখে পড়ছে। আদনানের কপালের কাছে আসা ভেজা চুলগুলো থেকেও মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। সব মিলিয়ে রুহির পাগল করার মতো অবস্থা তৈরি হলো। সে চোখ মুখ খিচে বন্ধ করে রাখলো। আদনান নির্বিশেষ দৃষ্টিতে কিছুক্ষণ রুহির দিকে তাকিয়ে থাকলো। মেয়েটার ভয়ার্ত আর মিষ্টি চেহারা দেখে বাঁকা হাসলো। আদনান রুহির কাঁপা কাঁপা ঠোঁটগুলো হাত দিয়ে একটু স্পর্শ করে তার কাছ থেকে সরে এসে ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, এই চুনোপুটির মতো সাহস নিয়ে আমার সাথে লড়তে চাও তুমি? এখনো বাচ্চা মেয়ে আছো তুমি। আগে হরলিক্স খেয়ে বুদ্ধি বাড়িয়ে এসো, এরপর আমার সাথে ঝগড়া লাগাতে এসো। আর ঝাঁঝ কিছুটা কম দেখিও মিস ধানি লঙ্কা। এদিকে আদনানের স্পর্শ এবং তার কথা শুনে রুহি হতভম্বের মতো তখনও সেখানে দাঁড়িয়েছিল। তার দেহ অজানা শিহরণে বারংবার কেঁপে কেঁপে উঠছে। আদনান সেটা লক্ষ্য করে ভ্রুকুচকে বলল, কি হলো? এখন এইভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? কাঁপাকাঁপি করছো কেন শরীর? আরো কোনো ডোজ দিব নাকি? আদনানের কথা শেষ হতে দেরি আর রুহি ঝড়ের গতিতে রুম থেকে বেরিয়ে আসতে দেরি হলো না। আদনান সেদিকে তাকিয়ে মুচকি এসে দরজা লাগিয়ে দিল। বিকালের দিকে খান ম্যানশনে মুভির একজন খ্যাতনামা প্রডিউসার সাইফুল শেখ এলেন আরিয়ানের সাথে দেখা করতে। তার নতুন মুভি লঞ্চ করছে। সেই মুভির একটি গানের জন্য আরিয়ানকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিতে চান তিনি। অবশ্য সবাই বেশ অবাক হয়েছেন, কারণ আরিয়ান গান ছেড়ে দিয়েছে 6 মাস হবে। যদিও তার কয়েকটি গানের অ্যালবাম বের হয়েছিল, কিন্তু গত 6 মাসে গানের জগতের অনেকেই তাকে ভুলে গিয়েছে। তার এখন তেমন কোনো পরিচিতি নেই। এমন একজন সিঙ্গারকে কেন একটা মুভির প্লেব্যাক সিঙ্গার হিসেবে নেবেন তিনি? প্রশ্নটা সকলের মনে বেশ উকিঝুঁকি মারল। প্রডিউসার সাইফুল শেখ চা নামিয়ে রেখে বললেন, আপনারা নিশ্চয় ভাবছেন যে একজন পরিচিতি না পাওয়া ছেলেকে কেন আমি প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিতে যাচ্ছি আমার মুভিতে। ওয়েল, বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। বলে কিছুটা নড়ে চড়ে বসলেন তিনি। উপস্থিত সকলে অপেক্ষায় রইল তার মুখ থেকে কথা শোনার জন্য। আরিয়ানের বন্ধুরা সহ আদনানও উপস্থিত আছে এখানে। সাইফুল শেখ আবার বলতে শুরু করলেন, আরিয়ানকে আমি অনেক আগে থেকেই চিনি। সে যখন নতুন নতুন গান করত তখন থেকেই তার সাথে আমার দেখাশোনা। এরপর তো আর কয়েকটি গানের অ্যালবামও বের হলো। আমি আশা করছিলাম সে খুব বড় একজন গায়ক হবে। আমার সাথে তার আসা যাওয়াও ভালো ছিল। তাকে আমি নিজের ছেলের মতো সিনেমা করতাম। তখন থেকেই আমার মুভিতে তাকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে তার আসা যাওয়া বন্ধ হয়ে গেল। আমি ওর ঠিকানা জানতাম না। ওর ভার্সিটিতে গিয়েও জিজ্ঞাসা করলাম ওর ব্যাপারে। জানতে পারলাম ওকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। ওর নাকি গুরুতর ইনজুরি হয়েছিল। খবরটা শুনে আমি মনে মনে বেশ কষ্ট পেয়েছিলাম। অনেক চেষ্টা করেছিলাম আরিয়ানকে খুঁজে বের করার, কিন্তু তাকে পাওয়া হয়নি। এরপর রিজিতার দিকে ইঙ্গিত দিয়ে বললেন, এরপরে মেয়েটা আরিয়ানকে নিয়ে একদিন আমার স্টুডিওতে আসলো। তার গানের গলা নাকি চমৎকার, তাই কয়েকটা ট্রায়াল নিতে বলল। আমি তো আরিয়ানকে দেখেই চিনে ফেলেছিলাম। এরপর আর কোনো কথা না বলে ওর বেশ কয়েকটি গানের ট্রায়াল নিলাম। অসম্ভব সুন্দর গানের গলা ওর। প্রত্যেকটি গানই আমার খুব পছন্দ হয়েছে। এভাবে যদিও 6 মাস আগে থেকে গাওয়া শুরু করতো, তাহলে এতদিনে ও বেশ পরিচিতি পেয়ে যেত। কিন্তু আফসোস, ভাগ্য তার সহায় ছিল না। কিন্তু আমি এখন গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সে খুব শীঘ্রই খুব বড় একজন সিঙ্গার হয়ে যাবে। আর এমন একজন সুরলা সিঙ্গারকে আমি কি করে হাতছাড়া করি? তাই আমার 20তম মুভির প্লেব্যাক সিঙ্গার হিসেবে আমি আরিয়ানকে নিতে চাই। শুধু একটি মাত্র গান না,
বেশ কয়েকটি গানে তাকিয়ে আমার চাই। মিস্টার সাইফুল শেখের কথা শুনে উপস্থিত সকলে আনন্দে আত্মহারা হয়ে গেল। সবাই আরিয়ান আর ঋতিতাকে অভিনন্দন দিতে লাগলো। আফটার অল আরিয়ান অবশেষে আবার পড়াশোনার পাশাপাশি গানের জগতে ঘুরে দাঁড়াতে পেরেছে। এর পেছনে সর্বাধিক অবদান ঋতিতার। আদনান নিজেও আরিয়ান আর ঋতিতাকে অভিনন্দন জানালো। আদনান যতই নিজের রাগান্বিত চেহারা দেখাক না কেন, মনের দিক থেকেও খুবই নরম। কারো কোনো ক্ষতি হতে পারে এমন কোনো কাজ সে করে না। কারোর প্রতি খারাপ চাওয়াও তার মনে নেই, শুধু নিজের ভালোবাসাটাকে নিজের কাছে আগলে রাখতে চায়। আরিয়ান ঋতিতাকে নিজের রুমের করিডোরে নিয়ে এসে তার আঙুলের ভাঁজে নিজের আঙুল ডুবিয়ে দিয়ে মুখের সামনে মুখ রেখে সম্মোহিনী কণ্ঠে বলতে লাগলো, আমার জীবনে চাঁদের জ্যোৎস্নার আলো ছাড়ানোর জন্য ধন্যবাদ রিদি। সারা জীবন আমার আকাশে চাঁদ হয়ে থাকবে তুমি। কখনোই যেন অমাবস্যার ঘন অন্ধকার তাতে ঠাঁই নিতে না পারে। ঋতিতা লজ্জা পেয়ে মুচকি এসে বলল, আমার মনের রাজ্যে রাজত্ব করা একমাত্র বীর পুরুষ একমাত্র তুমি। সেখানে যেমন সব সময় তোমার রাজত্ব ছিল তেমনই সব সময় থাকবে, কিন্তু কখনোই আমার থেকে হারিয়ে যাবে না, কথা দাও। আরিয়ান ঋতিতার হাত আরো শক্ত করে ধরে পরম বিশ্বস্ত কণ্ঠে বলল, কখনোই হারিয়ে যাব না। পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, তুমি আমার হৃদয়ে চিরকাল রাজত্ব করে যাবে। আমার চোখের সামনে না থাকলেও তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দু পরিমাণও কমবে না। রাতে বেশ সুন্দর একটা পার্টির ব্যবস্থা করা হলো আরিয়ানের সিঙ্গার হওয়ার খুশিতে। এটা অবশ্য ফ্যামিলির সবাইকে নিয়েই, বাইরের কেউ নেই। আরিয়ানের বন্ধু বান্ধবীরা তো এই পরিবারেরই একটা অংশ, তাই ওদের বাইরের কেউ বলা যায় না। পার্টিতে ঋদিতা ডার্ক মেরুন ল্যাভেন্ডার কালারের একটা খুব সুন্দর গ্রাউন্ড পরল। আরিয়ান ডার্ক মেরুন কালারের প্রিন্স কোট কালো ডেনিম পরেছে, দুজনকেই খুব সুন্দর লাগছে। আদনান ব্ল্যাক শার্ট অফ হোয়াইট কালারের স্যুট আর জিন্স পরেছে। রুহি অফ হোয়াইট রঙের একটা সুন্দর গাউন পরেছে। কাকতালীয়ভাবে ওদের দুজনের ড্রেসের কালার ম্যাচ হয়ে গেছে। ওদের দুজনকে খুব সুন্দর লাগছে, কিন্তু সমস্যা হলো ওরা দুজনই একজন আরেকজনের সাথে শুধু ঝগড়া লেগেই থাকে, মিল খুব কমই থাকে ওদের মাঝে। পার্টিতে অনেক আনন্দ করার পরে কাপল ডান্স শুরু হলো। স্বাভাবিকভাবে আরিয়ান আর ঋদিতা কাপল ডান্স করতে লাগলো। ফোকাস লাইট ওদের দিকে তাক করে রাখা। খুব সুন্দরভাবে বল ডান্স করছে ওরা দুজন, একে অপরের থেকে যেন চোখই সরছে না। সবাই ওদের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। এটা দেখে আদনান মনে মনে বেশ রেগে গেল। মিসেস আনিকা রায়হান সেটা বুঝতে পেরে তাকে অনেক কষ্ট করে কনভিন্স করলেন। আদনান অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে কোনো ধরনের সিন ক্রিয়েট করলো না। রেহানা, শ্রাবণী, শান্ত আর ঋষিতা, শাকিল আর রিঙ্কি কাপল বল ডান্স করতে লাগলো। অপরদিকে মাহিম, তন্ময় বেচারারা সিঙ্গেল হয়ে শুধু চেয়ে চেয়ে দেখতে লাগলো। ওদের চেহারাটা দেখার মতো ছিল। আদনান একপাশে দাঁড়িয়ে ড্রিঙ্ক করছিল। হঠাৎ রুহি ওর পাশে এসে দাঁড়ালো। উত্তেজিত হয়ে বলল, আপনি প্লিজ আমার সাথে কাপল ডান্স করবেন? আদনান তার বাবরু তির্যকভাবে উঁচিয়ে অবাক হয়ে বলল, সরি। আরে শুনতে পান না নাকি? আমার সাথে কাপল ডান্স করবেন? আদনান গ্লাসটা একপাশে রেখে নড়ে চড়ে বসে বেশ ভাব নিয়ে বলল, আদনান শাহরিয়ারের এতটাও খারাপ সময় এসে যায়নি যে সে তোমার মতো একটা পেতনির সাথে ডান্স করবে। রুহি রেগে মেগে বলল, কি? আমি পেতনি? পেতনির 14 গোষ্ঠী। রুহি কটমট চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিরে যেতে নিয়ে আবার ফিরে এসে বলল, প্লিজ করুন না একবার। আমার বান্ধবীরা সবাই জানে যে আমার খুব ভালো আর হ্যান্ডসাম একটা বয়ফ্রেন্ড আছে, কিন্তু আমি তো কোনো রিলেশনই করি না। এখন ওরা আমার কাপল ডান্সের ভিডিও দেখতে চাচ্ছে। আমি ভুল করে বলে ফেলেছিলাম যে আমি একটা পার্টিতে আমার বয়ফ্রেন্ডের সাথে আছি। এখন ওদেরকে ভিডিও না দেখাতে পারলে ওরা আমায় মিথ্যেবাদী ভাববে। আদনান ভাবলেশীনভাবে খাপছাড়া ভঙ্গিতে বলল, মিথ্যাবাদীদের তো মিথ্যাবাদী ভাবা উচিত। বলেই আদনান চলে গেল। রুহি গাল ফুলিয়ে বসে থাকলো সেখানে। কিছুক্ষণ পর একটা পুরুষালী হাত তার দিকে এগিয়ে থাকতে দেখে সে অবাক হয়ে ওপরের দিকে তাকালো। আদনান হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। সে যেন বিশ্বাসই করতে পারছে না আদনান তার সাথে ডান্স করবে। সে প্রচন্ড খুশি হয় আদনানের হাতটি ধরল। দুজনে মিলে কাপল ডান্স করতে লাগলো। কেন যেন আদনানের মাঝে হঠাৎ কেমন অন্যরকম অনুভূতি নাড়াচাড়া দিয়ে উঠল, তবে সেটাকে সে বিশেষ পাত্তা দিল না। আদনান মেয়েদের সাথে কখনোই এমন করে না। ঋদিতা বাদে অন্য কোনো মেয়ে তার কাছে কখনো পাত্তা পায়নি।
কিন্তু আজ রুহির এমন মলিন মুখ দেখে সে কেন জানি ফিরে এসেছিল। মেয়েটাকে মলিন মুখে দেখতে কেমন যেন খারাপ লেগেছিল তার। হাসি খুশি আর আনন্দের মাঝে কেটে গেছে কয়েকটি দিন। এই কয়েকদিনে সবকিছু আগের মতোই রয়েছে। আরিয়ান আর রিদিতার খুনসুটিময় প্রেম, আদনান আর রুহির ঝগড়া, আবার একটু পরেই তাদের মিলে যাওয়া, এসব মিলিয়ে খান মেনশনে সবার মধ্যে শান্তি আর সুখ বিরাজ করছে। আদনান অনেকবার চেষ্টা করেছিল রিদিতাকে নিজের মনের সব কথাগুলো বলে দিতে, কিন্তু কোনো এক বাধা তাকে সেটা করতে দেয়নি। নিজের মনের অব্যক্ত কথাগুলি সে আর প্রকাশ করতে পারেনি রিদিতার কাছে। সে ভাবছে আর তো মাত্র কয়েকটা দিন, এরপর তো রিদিতাকে নিয়ে তারা কানাডায় চলে যাবে। তখন সময় করে রিদিতকে তার মনের কথা বলে দেবে আদনান। তখন রিদিতা আজীবনের জন্য তার হয়ে যাবে। এর মধ্যে মিসেস আনিকা রায়হান অনেকবার চেষ্টা করেছেন আদনানকে রিদিতার বিয়ের ব্যাপারটা বলতে, কিন্তু কোনো না কোনোভাবে তিনি বলতে পারেননি। আদনানও আগ বাড়িয়ে সেদিনের এঙ্গেজমেন্টের অনুষ্ঠানটার কথা কাউকে জিজ্ঞেস করেনি। সে সেটাকে নর্মাল ভেবে নিয়েছিল। যতই বিয়ের দিন ঘনিয়ে আসছে, আনিকা রায়হানের মনে উদ্বেগ, উৎকণ্ঠা আর উত্তেজনা ততই বাড়ছে। ইদানিং তার ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে। যেভাবেই হোক খুব দ্রুতই আদনানকে সব কথা বলে দিয়ে বোঝাতে হবে। আজ খান মেনশনের সবাই আরিয়ান আর রিদিতার বিয়ের শপিং করতে যাবে। আদনান ভেবেছে হয়তো বাড়িতে কোনো অনুষ্ঠান হবে, সেই জন্য সবাই শপিং করতে যাচ্ছে। কিন্তু এত আয়োজন করে শপিং করার ব্যাপারটা তার ঠিক বোধগম্য হলো না। কিন্তু আগ বাড়িয়ে কাউকে জিজ্ঞেস করতে গেল না সে। যথারীতি সবাই মহা উল্লাসের সাথে গাড়িতে চড়ে বসলো। এক্ষেত্রে সবার আগে এক ধাপ এগিয়ে আছে আরিয়ানের বন্ধুরা। ওরা সবগুলো মিলে একটা গাড়ি বুক করে ফেলেছে। সেখানে অবশ্য ড্রাইভিং ও ফ্রন্ট সিটে আরিয়ান আর রিদিতা আছে। অপর গাড়িতে মিসেস শাইলা, ডক্টর রেজা চৌধুরী, মিসেস আনিকা রায়হান, রায়হান শাহরিয়ার আর সাদিকা বেগম বসে গেছেন। তাই দুটো গাড়ি পুরো হাউসফুল হয়ে গেছে। অপরদিকে আদনান সবসময় একা ড্রাইভ করতে পছন্দ করে, তাই সে তার গাড়িতে কাউকে অ্যালাউ করলো না। কিন্তু বাদ পড়ে গেল তো রুহি। সে রেডি হতে হতে অনেকটা দেরি করে ফেলেছে। এখন দেরি করার মাসুল দিতে হবে তাকে। প্রথম দুইটা গাড়িতে গিয়ে দেখে গাড়ি পুরো হাউসফুল হয়ে গেছে। চাপাচাপি করে বসতে গেলে তার মেকআপের 12টা বেজে যাবে। সে কোনো উপায় না পেয়ে কাঁদো কাঁদো হয়ে মিসেস সাদিকা বেগমের কাছে আসলো। সাদিকা বেগম মেয়ের মলিন চেহারা দেখে বললেন, তুই আমার সাথে এসে বস মা। তোমাদের গাড়িতে তো এতটুকু জায়গাও নেই। এখানে চাপাচাপি করে বসলে আমার ড্রেস আর মেকআপ পুরো খারাপ হয়ে যাবে। আমি এখানে বসবো না। আরিয়ান ভাইয়াদের গাড়িও তো পুরো হাউসফুল হয়ে গেছে। এখন কি করব আমি আম্মু? কাঁদো কাঁদো চেহারা বানিয়ে কিছুটা নাকি সুরে কথাগুলো বলল রুহি। তখনই খান মেনশনের সিঁড়ি দিয়ে পুরো হ্যান্ডসাম লোকে গটগটিয়ে নিচে নামছিল আদনান। চাল চলন, পোশাক আশাকে বেশ অ্যাটিটিউড বোঝা যাচ্ছে। ওকে দেখে তো রুহি চোখই সরাতে পারছে না। ব্ল্যাক শার্ট, ইন করা ব্ল্যাক জিন্স, চুলগুলো সুন্দর করে স্পাইক করে রাখা, চোখে কালো সানগ্লাস, হাতে ব্ল্যাক রোলেক্স মডেলের রিস্ট ওয়াচ, মুখে হালকা চাপদারি। অসম্ভব সুদর্শন লাগছে আদনানকে। পুরো আরিয়ানের কার্বন কপি যেন। ওদের দুজনকে আপন ভাইয়ের মতো মনে হয় রুহির কাছে। দুজনের চেহারা, চালচলন আর গেটআপে অনেক মিল আছে। রুহির মাঝে মাঝে মনে হয় ওরা আপন দুই ভাই। রুহি হাঁ করে আদনানের দিকে তাকিয়েছিল। পেছন থেকে যে তার মা আর মামি তাকে অনবরত ডাকছে, সেদিকে তার কোনো খেয়ালই নেই। আদনান তার সামনে দাঁড়িয়ে তুলি বাজাতেই রুহির হুঁশ ফিরল যেন। আদনান বাঁকা হেসে ভাব নিয়ে বলল, মুখটা বন্ধ করো মিস থানি লঙ্কা, মুখে তো মশা মাছি ঢুকে যাবে। এভাবে একটা হ্যান্ডসাম ছেলের দিকে তাকিয়ে কোন নজর দিলে সে তো শুকিয়ে কাঠ হয়ে যাবে। রুহি নিজেকে সামলে নিয়ে কটমট করে আদনানের দিকে তাকিয়ে থেকে ভেঙচি কেটে বলল, ওহ, কি এসেছেন আমার হ্যান্ডসাম রে। তাকে তাকে দেখতে হ্যান্ডসাম লাগে, পুরো শেওড়া গাছের ভূত লাগে। আয়না গিয়ে নিজের চেহারাটা দেখুন মিস্টার আদনান শাহরিয়ার। বলে রুহি ভুয়ো দৌড় মারল। আদনান ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে মনে মনে বলল, একটাবার শুধু হাতের কাছে পাই তোমাকে, তখন বোঝাবো কত ধানে কত চাল। আমি শেওড়া গাছের ভূত? হ্যাঁ, নিজে তো একটা শেওড়া গাছের পেতনি, সাদা পেতনি। বলে আদনান গাড়ির কাছে গিয়ে ড্রাইভিং সিটে উঠে বসলো। আর ওদিকে রুহি অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। আরিয়ানের গাড়ির সামনে যেতেই আরিয়ান জিজ্ঞেস করলো, কি হয়েছে রুহি, তুই এখন এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে উঠে বস। রুহি কাঁদো কাঁদো হয়ে বলল, সব গাড়ি তো ফিল আপ হয়ে গেছে ভাইয়া। একটা গাড়িতেও একটা সিটও ফাঁকা নেই। আমি এখন কিভাবে যাব বলো তো? আরিয়ান কে যেন একটা ভেবে গাড়ি থেকে নেমে আসলো। প্রথমে মিসেস শাইলার গাড়ির কাছে গেল। সেখানে সব সিট হাউসফুল দেখে আদনানের গাড়ির কাছে গেল। লুকিং গ্লাসে হালকা কড়া নাড়ল। আদনান লুকিং গ্লাস নামাতেই আরিয়ান তার উদ্দেশ্যে বলল, এই ব্রো, রুহিকে একটু তোমার গাড়িতে নেবে?
বেচারি কোনো গাড়িতে উঠতে পারছে না, সবগুলোই হাউসফুল হয়ে গেছে। আদনান সানগ্লাস নামিয়ে রুহির দিকে তাকিয়ে বাঁকা হেসে চোখ টিপে মেরে বলল, উনি চাইলেই আমাকে গাড়িতে বসাতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। যে গাছেই ভূত সেই গাছেই জেনে শুনে চড়তে চায় না রুহি। এই হনুমানটা একটাবার তাকে একা পেলে আস্ত চিবিয়ে খাবে, সেটা সে ভালো করেই জানে। কিছুতেই এর সামনে ধরা দেওয়া যাবে না। সে শুষ্ক ঢোক গিলে আরিয়ানকে উদ্দেশ্য করে বলল, না না ভাইয়া, সমস্যা নেই, আমি তোমাদের সাথে তোমাদের গাড়িতে বসেই যেতে পারবো। এত চাপাচাপির মধ্যে তোর জায়গা হবে না ওখানে। তোর তো আবার ফ্যাশন নিয়ে খুব সচেতনতা। এখন ওই গাড়িতে বসলে তোর মেকআপ আর ড্রেস কোনোটাই ঠিক থাকবে না। তুই কোনো কথা না বলে এখানেই বস। বলে আরিয়ান সেখান থেকে চলে গেল। কি হলো, এভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? বেশিক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকলে তোমাকে সার্কাসের জোকারদের মতো লাগবে। একে তো 1 কেজি আটা ময়দা মেখে ভূত সেজে এসেছো, একটু বাদেই রোদের আলোয় ঘেমে এনে সব মেকআপ গলে গেলে তখন তোমাকে দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগবে। এখনই কেমন শেওড়া গাছের সাদা পেতনিদের মতো লাগছে। রুহির আগে চোখ মুখ কটমট করে দাঁতে দাঁত চেপে আদনানের দিকে তাকিয়ে থাকলো। ইচ্ছে করছে এক্ষুনি তার মাথাটা ভেঙে তরমুজ বানিয়ে খেতে, কিন্তু এখন কোনো উপায় নেই। যেতে হলে এই হনুমানের গাড়িতে চড়ে যেতে হবে, তাই যতটা সম্ভব মাথা ঠান্ডা করে চলতে হবে। রুহি কিছুটা শান্ত হয়ে পেছনের সিটে গিয়ে বসতে গেলেই আদনান মুখ বাঁকিয়ে বলল, হোয়াট ননসেন্স! আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? আমার সাথে ফ্রন্ট সিটে এসে বসো। বাধ্য হয়ে রুহি ফ্রন্ট সিটে এসে বসলো। রুহি সিট বেল্ট বাঁধতে ভুলে গেলে আদনান সেটা নিজ হাতে বেঁধে দিল। আচমকা আদনানের তার এতটা কাছে আসায় হঠাৎ করে রুহির হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেল। চোখ মুখ খিচে বন্ধ করে রাখলো সে। আবারও সে পুরনো অনুভূতি নাড়া দিয়ে উঠল মনে। রুহি মনে মনে ভাবল, মানুষটা এতটাও মন্দ নয়। রুহি চোখ খুলে আর চোখে কিছুক্ষণ আদনানের দিকে তাকিয়ে থাকলো। তা দেখে আদনান বাঁকা হাসলো। তার মনে এই মুহূর্তে শয়তানি বুদ্ধি চেপে বসেছে। প্রথম 2টা গাড়ি ছেড়ে দিয়েছে। আদনান গাড়ি স্টার্ট করে এমন একটা ঝাঁকি দিল যে রুহি ছিটকে একেবারে তার কাঁধে এসে পড়ল। একটু সামনে বসতে পারো না? এত হ্যাংলা বাত্তা হলে জীবন চলবে কি করে? আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন। বলতে গিয়ে আরেকটা ঝাঁকি গেল রুহি। এই লোকটা কি আজকে তাকে মেরেই ফেলবে নাকি? এভাবে পরপর কয়েকটা ঝাঁকি দেওয়ার পর জামা কাপড়ে মেখে রুহির মেকআপের 12টা বেজে গেল। লিপস্টিক, কাজল, সম্পূর্ণ মেকআপ পুরো ছানা পড়া হয়ে গেছে। কোমরটাও বোধহয় ভেঙে গেছে। এই বজ্জাত ব্যাটাকে ভালো ভাবতে গিয়ে উচিত শিক্ষা পেল রুহি। একদিন এই ব্যাটাকে সুযোগ পেয়ে হাতের কাছে পেয়ে নিক শুধু এমন মজা দেখাবে যে জীবনে তার সাথে লাগতে আসবে না। মনে মনে কথাগুলো ভেবে রাগে ফোঁসফোঁস করতে লাগলো রুহি। আর আদনান তা দেখে মিটমিট করে হাসতে লাগলো। গাড়ি থামান বলছি। মাঝ রাস্তায় রুহি বেশ জোরে সোরে কথাটা বলল। আদনান সেদিকে পাত্তা না দিয়ে নিজের মতো করে গাড়ি ড্রাইভ করতে লাগলো। কথা শুনতে পার না? আমি আপনাকে গাড়ি থামাতে বলেছি। মাঝ রাস্তায় গাড়ি থামানো কোনো নিয়ম কানুনের মধ্যে পড়ে না, আর তোমার কথা মানতে বাধ্য নই আমি, সো এটা করা যাবে না। রুহি রেগে আগুন হয়ে আদনানকে ধাক্কা দিতে লাগলো। আদনান তাল সামলাতে না পেরে দ্রুত গাড়ি এক সাইডে ব্রেক করলো। সাথে সাথে প্রচন্ড জোরে এক ধমক দিল রুহিকে। রুহি কেঁপে উঠল। গাড়ি থেকে বেরিয়ে রুহির পাশের দরজা খুলে তাকে টেনে বের করে আদনান দাঁতে দাঁত চেপে তেজি কণ্ঠে বলল, ননসেন্স, স্টুপিড মেয়ে কোথাকার! কি করছিলে এটা তুমি? আমি সময় মতো ব্রেক না কষলে এখনই তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। মাথায় কি সামান্য পরিমাণও বুদ্ধি নেই তোমার, নাকি কেবল হাতে পায়ে বড় হয়েছো? রুহি কোনো কথা না বলে মাথা নিচু করে কাঁদতে লাগলো। আদনান দাঁতে দাঁত চেপে বলল, তুমি গাড়ি থেকে নামতে চেয়েছিলে না? যাও, তোমাকে এখানেই ছেড়ে গেলাম। কিছু হলে তার দায় ভার আমি নেব না। বলে আদনান গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। রুহি অশ্রুসিক্ত নয়নে সেদিকে তাকিয়ে রইল। চারপাশে তাকিয়ে দেখে হঠাৎ কিছু বখাটে ছেলেকে রাস্তায় দেখে তার বুক ধক করে উঠল। ছেলেগুলো তাকে লক্ষ্য করছিল এতক্ষণ ধরে। আদনান চলে যেতেই তারা তাকে ঘিরে ধরল। কি গো ফুলটুসি, বয়ফ্রেন্ড বুঝি ছেড়ে চলে গেছে? চিন্তা নেই, আমরা তো আছি। বলে ছেলেগুলো তার সাথে অসভ্যতামি করতে নিলেই হঠাৎ কোথা থেকে আদনান এসে তাদেরকে সমানে এসে পেটাতে লাগলো। আদনানের দক্ষ ফাইটিং এর কাছে বখাটে ছেলেগুলো কোনো পাত্তাই পেল না। প্রফেশনাল ফাইটারদের মতো প্রশিক্ষণপ্রাপ্ত সে। নিখুঁতভাবে দক্ষতার সাথে ফাইট করছে সে। কয়েক হাতেই সবগুলো বখাটে ছেলেকে নাজেহাল করে দিয়েছে। বখাটেগুলো কোনো রকম প্রাণ হাতে নিয়ে পালালো। রুহি এতক্ষণ ভয়ে থরথর করে কাঁপছিল।
আদনান তার এই অবস্থা দেখে আর কিছু বলল না। তার হাত ধরে নিয়ে গাড়িতে ফ্রন্ট সিটে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ল ড্রাইভিং সিটে। চুপচাপ ড্রাইভিং করে যাচ্ছে আদনান। রুহিও কোনো কথা বলছে না, কিন্তু আর চোখে বারবার আদনানকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। লোকটাকে যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ নয়, উল্টো লোকটার ভেতরে একটা নিষ্পাপ সুন্দর মন আছে। মনের অজান্তেই আদনানের প্রতি রুহির হৃদয়ে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হলো। সরি, মৃদু কণ্ঠে বলল রুহি। ইটস ওকে। আপনারও কিন্তু দোষ ছিল, আপনি আমাকে ওভাবে ছেড়ে না আসলে এমনটা হতো না। আদনান একটা দীর্ঘশ্বাস নিল। এই মেয়ের সাথে কথা বলতে নিলে ঝগড়া হবেই, তাই আর কোনো কিছু না বলে চুপচাপ ড্রাইভিং করতে লাগলো সে। কিন্তু আপনি মানুষটা খুব ভালো আছেন, লজ্জা মিশ্রিত কণ্ঠে কথাটা বলল রুহি। একদিন একটু বাঁচিয়েছি বলেই বুঝে নিলে আমি ভালো না খারাপ? অবশ্যই বুঝে নিয়েছি, কারণ খারাপ হলে কিছুতেই আমাকে ওই অবস্থায় বাঁচাতে যেতেন না। পরক্ষণে দ্বিগুণ উৎসাহ নিয়ে রুহি জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি আমাকে বাঁচাতে কেন গিয়েছিলেন? তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলেও আমি একই কাজ করতাম। আদনানের শান্ত নির্লিপ্ত উত্তর। রুহির মনটা খারাপ হয়ে গেল। সে এরকম উত্তর আশা করেনি। তার নিজেকে আদনানের কাছে স্পেশাল ফিল হতে ইচ্ছে করছিল। মুখ ফুলিয়ে সে জানালার উল্টো দিকে তাকিয়ে রইল। আদনান সেটা দেখে মৃদু হাসলো। রুহিকে যখন ছেলেগুলো বিরক্ত করছিল তখন কেন জানি না তার ভেতরে অসম্ভব রাগ উঠে গিয়েছিল। সেজন্য নিজের সর্বশক্তি দিয়ে সে ছেলেগুলোকে ধোলাই করেছে। কিন্তু এই কথা রুহিকে বললে চলবে না, তাহলে এটা নিয়ে সে আবার নতুন করে তাকে পচাবে। ওইদিকে আরিয়ান ড্রাইভিং সিটে ড্রাইভিং করছে আর রিদিতা ফ্রন্ট সিটে বসেছে। আরিয়ানের পরনেও ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স, চুলগুলো স্পাইক করা, চোখে সানগ্লাস আর হাতে রোলাক্স মডেলের রিস্ট ওয়াচ। আরিয়ান আর আদনানের গেট আপ আজকে পুরোপুরি এক, যেন যমজ দুই ভাই। বিষয়টা রিদিতাও খেয়াল করেছে। রিদিতার পরনে ব্ল্যাক কালারের লং গাউন, বাদামি কোকড়ানো চুলগুলো খোলা, কানে বড় বড় দুইটা কালো পাথরের দুল। ওকে বরাবরের মতোই খুব সুন্দর লাগছে আজকেও। কানের খোলা জানালা দিয়ে বাতাস এসে রিদিতার চুলগুলোকে বারবার এলোমেলো করে দিচ্ছে। চুলগুলো বারবার বিরক্ত করছে রিদিতার চোখ মুখকে। আর আরিয়ান একবার লুকিং গ্লাসে তো আরেকবার সরাসরি রিদিতাকে দেখে মুগ্ধ নয়নে বারবার তাকাচ্ছে। গাড়ি চালানো থেকে তার বেশি মনোযোগ রিদিতার দিকে। ইচ্ছে করছে ওর চোখে মুখে এসে পড়া চুলগুলো নিজের হাতে কানের পিঠে গুজে দিতে, কিন্তু পেছনে তো আবার হারামি বন্ধুগুলো বসে আছে। একটু কিছু করলেই ওরা তিলকে তাল বানিয়ে মজা নিতে শুরু করবে। ওরা এমনিতেও আরিয়ানের বারবার তাকানোর বিষয়টি দেখে দেখে মুখ টিপে টিপে হাসছে। বিষয়টি আরিয়ান প্রথমে খেয়াল না করলেও পরে যখন খেয়াল করলো তখন পুরোপুরি ড্রাইভিং করতে মনোযোগ দিল। হয়েছে, আমাদের দেখে আর লজ্জা পেতে হবে না। তোরা দুজন হলে গিয়ে কাপল, তাও যে সে কাপল নয়, পুরো অরিজিনাল ভালোবাসায় শিখতো নিখাত ভেজালি কাপল। তোরা দুজন চোখে চোখে প্রেম করবি, তাতে আমরা কথা বলার কে? শাকিল হাসতে হাসতে কথাগুলো বলল। বাকিরাও তাতে হেসে সায় জানালো। রিদিতার চুলগুলো নির্দ্বিধায় কানের পিঠে গুজে দিয়ে সবার সামনে গালে একটা চুমু দিয়ে আরিয়ান তার বন্ধুদের উদ্দেশ্য করে বলল, আসলেই তো আমার ফিয়ন্সকে আমি বারবার দেখবো, শতবার দেখবো, হাজারবার দেখবো, কানের পিঠে চুল গুজে দিব, চুমু খাবো, তাতে কার বলার কি? এই ঘটনা দেখার এবং শোনার পরে সবাই প্রথমে অপ্রস্তুত হয়ে কাশি দিতে লাগলেও পরক্ষণেই মিটমিট করে হাসতে হাসতে একসময় জোরে হেসে দিল। রেহান বলল, বাহ কি প্রেম, রিমো জুলিয়েটকেও হার মানিয়ে দিবি তোরা। আরিয়ান সেসব কথায় পাত্তা না দিয়ে মনোযোগ দিয়ে ড্রাইভিং করতে লাগলো। আর রিদিতা লজ্জায় মুড়ি মুড়ি মুখ করে জানালার দিকে মুখ করে তাকিয়ে রইল। বিশাল বড় বসুন্ধরা শপিং মলে গিয়ে প্রত্যেকে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লেন। বিশেষ করে মিসেস শাইলা, মিসেস আনিকা রায়হান আর সাদিকা বেগম তো শুধু পারছেন না প্রত্যেকটা দোকান বাড়িতে তুলে নিয়ে আসতে। ডক্টর রেজা চৌধুরী আর মিস্টার রায়হান শাহরিয়ার শুধু অসহায়ের মতো সবটা দেখে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস নিলেন। রিদিতাকে বিভিন্ন কালারের লেহেঙ্গা দেখাতে লাগলো সবাই। ইতিমধ্যে গায়ে হলুদ এবং রিসেপশনের লেহেঙ্গা কেনা হয়ে গেছে। একটা গোল্ডেন কালার, অপরটি ব্ল্যাক কালার। ব্ল্যাক অবশ্য আরিয়ানের পছন্দের নেওয়া হয়েছে, সাথে ম্যাচিং জুয়েলারি কেনা হয়েছে। কিন্তু বিয়ের লেহেঙ্গা কেনা এখনো বাকি। লেহেঙ্গা দেখতে দেখতে আরিয়ানের একটা লেহেঙ্গা খুব পছন্দ হয়ে গেল। লাল টকটকে ভীষণ গর্জিয়াস একটা ভারী লেহেঙ্গা। ছোটবেলায় রিদিতাকে লাল শাড়ি পরিয়ে সে বউ রূপে সাজাতো। তখন রিদিতার দিক থেকে দৃষ্টি ফেরাতে পারত না সে। মুগ্ধ দৃষ্টিতে অপলক তাকিয়ে থাকতো শুধু। আজ যখন সত্যি সত্যি রিদিতা তার বউ হতে যাচ্ছে, তখন এই লেহেঙ্গাটায় তার সবচেয়ে আকর্ষণীয় আর মানানসই মনে হলো।
মনে মনে এই লেহেঙ্গায় হৃদিতাকে একবার কল্পনা করে আরিয়ানের পুরো দেহ মনে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। আরিয়ানের মনে হয় বিয়েতে লাল রঙের পোশাক ছাড়া অন্য কোনো রঙের পোশাকে বিয়ের কনেদের একদম মানায় না। আরিয়ান চোখ দিয়ে সেটা হৃদিতাকে ইশারা করলো। হৃদিতা ইশারা করলো মিসেস শাইলাকে। অবশ্যই এটাই বিয়ের লেহেঙ্গা হিসেবে নেওয়া হলো। হৃদিতা সেটা গায়ে জড়িয়ে নিতেই আরিয়ান হাত দিয়ে পারফেক্ট সাইন দেখালো। হৃদিতা লজ্জা পেয়ে গেলে আরিয়ান মুস্কি হাসলো। এরপর যাওয়া হলো জুয়েলারির দোকানে। সবাই বিয়ের কনের জন্য গায়ে হলুদ, বিয়ে, রিসেপশনের জুয়েলারি পছন্দ করতে করতেই 2.5 ঘন্টা লাগিয়ে দিল। সোনা, ডায়মন্ড, পাথর ইত্যাদি সব রকমের জুয়েলারি নেওয়া হলো। এরপর আরিয়ানের জন্য হৃদিতার সাথে ম্যাচিং কালারের 3টে শেরওয়ানি ও পাঞ্জাবি সেট, স্যুট এবং জিন্স প্যান্টও নেওয়া হলো। বাকিদের জন্য 3টি অনুষ্ঠানে পরার জন্য পোশাক নেওয়া হলো। সব মিলিয়ে কখন যে সকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে সেটা কেউ টেরই পেল না। এদিকে আদনানের সন্দেহ এবার অনেকটা বিশ্বাসে পরিণত হতে লাগলো। সে আরিয়ানের বন্ধুদের কাছ থেকে কিছুটা শুনেছিল আরিয়ান আর হৃদিতার বিয়ের ব্যাপারে। প্রথমে বিশ্বাস করতে না চাইলেও এখন এসব কেনাকাটা দেখে তার সন্দেহ বিশ্বাসে পরিণত হয়ে গেল। রাগে তার মাথার রং যেন ছিঁড়ে যেতে চাচ্ছে। পুরো শরীর থরথর করে কাঁপছে তার। কাউকে কোনো কিছু না বলে সে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। কেউ সেটা লক্ষ্য না করলেও রুহি ঠিকই সেটা লক্ষ্য করলো। এদিকে মার্কেট থেকে বের হয়ে যেতেই আরিয়ানের সাথে একটি মেয়ের ধাক্কা লাগলো। আরিয়ান ফোন চালানোতে ব্যস্ত থাকায় মেয়েটিকে না দেখেই সরি বলে মেয়েটির পাশ কাটিয়ে চলে গেল। কিন্তু মেয়েটি আরিয়ানকে দেখেই বিস্ময়ে হতবাক হয়ে গেল। তার মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো আরিয়ান শব্দটি। তখনই পেছনে আরিয়ানের বন্ধু বান্ধবী আর তার পরিবারের লোকজনকে আসতে দেখে সে লুকিয়ে পড়লো একপাশে। মেয়েটি আর কেউ নয়, রায়সা, আরিয়ানের জীবন ধ্বংসকারী অন্যতম কালপিট। 1 সপ্তাহ আগে লন্ডন থেকে দেশে ফিরেছে সে। দেশে এসে আরিয়ানকে অনেক খুঁজেছে সে, তাকে ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছিল সে, কিন্তু তার অগোচরে আরিয়ানের সাথে পড়ে সে আর কি কি হয়েছে সে সম্পর্কে সে কিছুই জানে না। অনেকক্ষণে কি যেন ভেবে হঠাৎ ফোন বের করে কাকে ফোন করে কি যেন কথা বলে যেন চলে গেল সে। এদিকে আদনান মদ্যপান করে বেসামালভাবে গাড়ি চালাচ্ছে। তার আজ হুঁশ নেই যেন। তাকে এমনভাবে ঠকানো হয়েছিল, তারই সামনে তার ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে বিয়ে দেওয়া হচ্ছে। এটা ভাবতেই তার সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিতে ইচ্ছে করছে। 2 হাতে তীব্র আঘাত করতে করতে সেগুলো কেটে ইতিমধ্যেই রক্ত বের হওয়া শুরু হয়েছে। অ্যালকোহলের বোতলটা ভেঙে আবারও হাত কেটে ফেলেছে সে। হঠাৎই গাড়ির সামনে একটা মেয়েকে দেখে খুব জোরে ব্রেক কষল সে। পরিণামে স্টিয়ারিং এর মাথা থেকে প্রচন্ড ব্যথা পেল সে। তবুও মাথা উঠিয়ে রক্তচক্ষু হওয়া চোখগুলো পিটপিট করে খুলে সে বোঝার চেষ্টা করলো সামনে কে। দেখলো যে রুহি একটা ট্যাক্সি থেকে নেমে তার দিকেই হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে। সে আদনানের এই অবস্থা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারল না। গাড়ির দরজা খুলে আদনানের পাশের সিটে বসে তাকে 2 হাতে আগলে নিয়ে হঠাৎ জোরে কেঁদে উঠেছে, বলতে লাগলো, কি অবস্থা করেছেন নিজের? হঠাৎ এমন কেন করলেন? এভাবে গাড়ি কেন চালাচ্ছিলেন? আর একটু হলেই তো অ্যাক্সিডেন্ট করে ফেলতেন। আদনান ঝটকা দিয়ে রুহিকে দূরে সরিয়ে ফেলল। তার এখন হিতাহিত জ্ঞান নেই। রুহি সিটের পাশে লুকিং গ্লাসে পড়ে গিয়ে মাথায় বেশ ব্যথা পেল। হাত দিয়ে ধরে দেখলো সেখান থেকে রক্ত বেরোচ্ছে, কিন্তু রুহি সেদিকে কোনো পাত্তা দিল না। সে উঠে বসে বুঝতে পারলো আদনানের এখন কোনো হিতাহিত জ্ঞান নেই। এখন কোনো কিছু জিজ্ঞেস করলেও সে জানতে পারবে না। তার চেয়ে ভালো তাকে বাড়িতে নিয়ে গিয়ে সজ্ঞানে ফিরিয়ে এনে ভালো মতো জিজ্ঞেস করা যাবে। সে চোখ মুছে অনেক কষ্টে নিজেকে ড্রাইভিং সিটে বসে এবং আদনানকে ফ্রন্ট সিটে বসে নিজেই ড্রাইভ করে আদনানকে বাড়িতে নিয়ে গেল। সবাই ইতিমধ্যে বাড়িতে ফিরে এসেছে। বাড়ির সামনে আসতে ড্রাইভার দৌড়ে এলো আদনানকে এই অবস্থায় দেখে তাকে ধরার জন্য। এক কাঁধে রুহি, আরেক কাঁধে ড্রাইভার ধরে তাকে নিয়ে চলল বাড়ির দিকে। মিস্টার রায়হান শাহরিয়ার আর মিসেস আনিকা রায়হান ছেলের এই অবস্থা থেকে কান্না জুড়ে দিলেন। বিশেষ করে মিসেস আনিকা রায়হান তো নিজের হিতাহিত জ্ঞান ভুলে ফেলেছেন। তিনি হয়তো আন্দাজ করতে পেরেছেন আদনান সবকিছু জেনে গেছে। সবকিছুর জন্য নিজেকে দোষারোপ করতে লাগলেন তিনি। সবাই ঘরে নিয়ে গিয়ে আদনানকে শুইয়ে দিল। ডাক্তার ডেকে এনে তার মাথায় আর হাতে ভালোভাবে ব্যান্ডেজ করা হলো। রুহি নিজেও মাথায় কিছুটা আঘাত পাওয়ার জন্য তাকেও ব্যান্ডেজ করিয়ে দেওয়া হলো। সবাই এমন কি হয়েছে তা জানার জন্য আগ্রহ প্রকাশ করলো না। এখন আদনানকে নিয়ে সবাই ব্যস্ত, বাকিটা পরেও জানা যাবে। আদনানের এখনো জ্ঞান ফিরল না। সবাই চলে গেল। মিস্টার রায়হান শাহরিয়ার, মিসেস আনিকা রায়হান, হৃদিতা, আরিয়ান আর রুহি রয়ে গেল। রুহির আজ কেন যেন ভীষণ খারাপ লাগছে আদনানের জন্য।
বুকের ভেতরটা প্রচণ্ড চিনচিন করে ওঠে। সে আদনানের দিকে এক দৃষ্টিতে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থেকে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। খার মেনশনে সবাই সকালে ঘুম থেকে উঠতেই আদনানের রুম থেকে বিকট শব্দে ভাঙচুরের শব্দ ভেসে এলো। সবাই ব্রেকফাস্ট করছিল ডাইনিং টেবিলে বসে। ভাঙচুরের শব্দ শুনে সবার মনোযোগ একযোগে আদনানের রুমের দিকেই গেল। মিসেস আনিকা রায়হান আদনানের রুমে ছিলেন সারা রাত। তিনিও তখন রুমেই ছিলেন। সবাই রুমে আসতেই দেখলো পুরো রুম জুড়ে সমস্ত আসবাবপত্র ভেঙে চুরে পড়ে আছে। আদনান প্রচন্ড উত্তেজিত হয়ে আছে। মিসেস আনিকা রায়হান একপাশে পাথরের মতো দাঁড়িয়ে আছেন। তার চোখে মুখে স্পষ্ট চাপা আতঙ্ক আর ভয় বিরাজ করছে। মিসেস শাইলা বললেন, কি হয়েছে আদনান বাবা, তুমি এমন করছো কেন? এরপরে সবাই একে একে নানা প্রশ্ন করতে লাগলো। আদনান তাকে বিরক্ত হয়ে প্রচন্ড জোরে চিৎকার করলো। সবাই আতকে উঠলো আদনানের এই রূপ দেখে। আদনান রাগান্বিত কণ্ঠে বলল, আপনারা প্লিজ একটু বাইরে যান, আমার মাম্মার সাথে কিছু কথা আছে। এরপরে মিস্টার রায়হান শাহরিয়ারের দিকে তাকিয়ে একই কণ্ঠে বলল, মিস্টার রায়হান শাহরিয়ার, আপনিও একটু এখানে থাকুন। ছেলের মুখে আপনি ডাক শুনে মিস্টার রায়হান কিছুটা থতমত খেয়ে গেলেন। এরপর আদনানের কথা মতো সবাই রুম থেকে বেরিয়ে গেল। আদনান অনেক কষ্ট করে নিজেকে শান্ত করে রাগ নিয়ন্ত্রণ করে নিজের বাবা মায়ের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনারা আমার সাথে কেন এমন করলেন? আমি কি সত্যি আপনাদের ছেলে? সত্যিকার ছেলে হলে তো আমাকে এমন বাজেভাবে ঠকাতে পারতেন না। কেন করলেন আমার সাথে এমন? কেন? শেষের কথাটা আদনান অত্যাধিক জোরে বলল। তার কণ্ঠে কান্নারা দলা পেকে আছে। মিসেস আনিকা রায়হান আর মিস্টার রায়হানের চোখেও পানি এসে গেছে। তারা আমতা করে কিছু বলতে চাচ্ছিল। আদনান তাদেরকে থামিয়ে দিয়ে পুনরায় বলতে লাগলো, আপনারা ভালো করেই জানতেন রিদিতাকে আমি কতটা ভালোবাসি। ওকে ছাড়া আবার বেঁচে থাকা অসম্ভব। তাহলে কেন আমার থেকে আমার প্রাণটা কেড়ে নিচ্ছিলেন? আমাকে অন্ধকারে রেখে ওর বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গেছে, আর আমি কিনা জানি না। দেখো বাবা, আমরা পরে তোমাকে সব বুঝিয়ে বলতাম। মিস্টার রায়হানের কথায় আদনান আরো চেতে উঠল। তীব্র শ্লেষের সাথে চিৎকার করে বলল, আর কি বলতেন আমায়? এটাই যে তোমার জান পাখি তোমার কাছ থেকে কেড়ে নিয়ে অন্যজনের হাতে তুলে দিচ্ছি? তুমি আর ওকে পাবা না, এটাই তো? আদনান প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি কান্না বিচলিত কণ্ঠে বললেন মিসেস আনিকা রায়হান। আর কোনো কথা বুঝতে চাই না আমি। আর এটাই ভালো হবে যে আপনারা আমার সাথে আর কোনো কথা বলবেন না। এবার আপনারা বেরিয়ে যেতে পারেন। যা বুঝার বুঝে গেছি আমি, আর কিছু বুঝতে হবে না আমাকে। আমাকে একটু একা থাকতে দিন। মিস্টার রায়হান আর আনিকা রায়হান কিছু বলতে যাচ্ছিলেন। আদনান তাদেরকে থামিয়ে দিয়ে বের হয়ে যেতে বলল। তারা এক বুক কষ্ট নিয়ে বেরিয়ে গেলেন। সেটা তাদেরকে এভাবে ভুল বুঝলো। বাবা মা বেরিয়ে যেতেই আদনান শব্দ করে দরজা বন্ধ করে মাথাটা দুহাতে চেপে ধরে সোফায় বসে পড়ল। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এক্ষুনি রিদিতার সাথে কথা বলতে হবে। ফোন বের করে রিদিতাকে কল করে 2 মিনিট কথা বলার জন্য ছাদে আসতে বলল সে। সকালে স্নিগ্ধ আলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আজ সকালটা অনেকটাই অন্যরকম সুন্দর। নীল আকাশে সাদা কবুতর উড়াউড়ি করছে। কিন্তু এই সুন্দর সকালেও 2টি মানুষ বিষণ্ণ মন নিয়ে দাঁড়িয়ে আছে ছাদের এক কোণায়। রিদিতা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। একটু আগে আদনান তাকে তার ভালোবাসার কথা বলল। এত বছরেও যা সে খুনাক্ষরও কখনো টের পায়নি। আদনান তাকে ভালোবাসত, অথচ সে বুঝতেই পারেনি। তার জন্য আজকে সে এতটা কষ্ট পাচ্ছে। আর যতটা না আদনান কষ্ট পাচ্ছে, তার থেকে দ্বিগুণ কষ্ট পাচ্ছে রিদিতা। ভালো না বাসলেও তার সবচেয়ে ভালো আর কাছের বন্ধু ছিল আদনান। তার জন্য তার প্রিয় বন্ধু কষ্ট পাবে সেটা সে মেনে নিতে পারবে না কখনোই। কিন্তু এখন তারও যে কিছু করার নেই। ছোটবেলা থেকে অন্য আরেকজনকে সে যে মন দিয়ে বসে আছে। এখন প্রাণ উজাড় করে শুধু তাকেই ভালোবাসে। জোর করে হলেও সেই মন আদনানকে সে দিতে পারবে না, কখনোই না। অনেকক্ষণ চুপচাপ থাকার পর আদনান শান্ত কণ্ঠে বলল, জানি রিদিতা, তুমি আমাকে কখনো ভালোবাসোনি। হয়তো আমি যে তোমাকে ভালোবাসতাম সেটাও তুমি কখনো বুঝতে পারোনি। কিন্তু আমার বিশ্বাস ছিল তুমি একদিন আমার ভালোবাসাটাকে ঠিকই বুঝবে। কিন্তু সেই দিন কখনোই হাসিনি, আর আসবেও না মনে হয়। জানো, তুমি ছাড়া আমার এই মনে কোনো মেয়েকে আমি কখনো জায়গা দেওয়ার কথা কল্পনাও করিনি। একতরফা ভাবে ভালোবেসে গিয়েছিলাম তোমাকে। বন্ধুত্ব নষ্ট হবে দেখে তোমাকে কখনো ভালোবাসার কথা বলিও নি। ভেবেছিলাম একদিন তুমি নিজেও আমাকে ভালোবাসবে।
কিন্তু এটা কখনোই বুঝতে পারিনি যে তোমার মনে সারা জীবনে একজনই ছিল আর আছে, সব সময় থাকবে। তোমার আর আরিয়ানের ভালোবাসাটা মেনে নেওয়া হয়তো আমার জন্য অত্যন্ত কষ্টকর হতো, কিন্তু আমি এতটাও নির্দয় হতাম না যে তোমাকে আর আরিয়ানকে আলাদা করে দিতাম। এতটুকু বিশ্বাস তোমার আমার প্রতি রাখা উচিত ছিল। তুমি সুখে থাকবে এমন সমস্ত কিছুর জন্য আমি আমার নিজের জীবন কোরবান দিতেও প্রস্তুত থাকতাম। সেখানে নিজের সুখ বিসর্জন দিয়ে তোমাকে অন্যের হাতে তুলে দিতেও দ্বিধাবোধ করতাম না আমি। কিন্তু আমাকে না জানিয়ে এভাবে ঠকানোটা তোমাদের কারো উচিত হয়নি। রিদিতা ব্যাকুল কণ্ঠে বলল, বিশ্বাস করো আদনান, আমি জানতাম না তুমি আমাদের বিয়ের ব্যাপারটা জানো না। এমনকি আঙ্কেল আন্টি ছাড়া আমরা কেউই জানতাম না। আনিকা আন্টি বলেছিল তোমাকে এক সময় সব জানিয়ে দেবে। আমি ভেবেছিলাম তুমি পরে জানলেও সেটা স্বাভাবিকভাবেই মেনে নেবে, কিন্তু বিশ্বাস করো তুমি যে আমাকে ভালোবাসতে সেটা আমি কখনোই বুঝতে পারিনি। আমার জন্য তুমি এতটা কষ্ট পেয়েছো জানলে আমি কখনো এতটা সুখে থাকতে পারতাম না। আদনান তাচ্ছিল্য করে হেসে বলল, আমি তোমাকে ভালোবাসতাম জানলে তুমি আরিয়ানকে ভুলে যেতে। এই কথা রিদিতা একদম চুপ হয়ে গেল। আরিয়ানকে সে কখনোই ভুলতে পারবে না, কোনো কিছুর বিনিময়ে না, কিন্তু আদনানকেও সেভাবে কষ্ট পেতে দেখতে পারবে না। রিদিতাকে চুপ থাকতে দেখে আদনান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানি আরিয়ানকে তুমি কখনোই ভুলতে পারবে না। ভালোবাসাটা আমিও বুঝি রিদিতা, ভালোবাসার মানুষকে মন থেকে মুছে ফেলা একদমই সম্ভব নয়, সেটা আমি খুব ভালো করেই জানি। আর এখন আমি তোমার আর আরিয়ানের মধ্যে আর কখনোই পথের কাঁটা হয়ে থাকবো না। বেঁচে থাকুক তোমাদের ভালোবাসা, সুখে থেকো তুমি। তোমার সুখে দূর থেকে বসে আমার কষ্টগুলো জলাঞ্জলি দিয়ে আমিও সুখে থাকতে পারবো। বলে আদনান রুমে দ্রুত চলে গেল সিঁড়ি দিয়ে। রিদিতার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। এতক্ষণ আরিয়ান দরজার আড়ালে থেকে সব কথা শুনছিল। আদনান চলে যেতে সে রিদিতার সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। রিদিতা মাথা তুলে তাকিয়ে আরিয়ানকে দেখে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। পরক্ষণে তার মনে হলো আরিয়ান তাকে আদনানের মতো ভুল বুঝলো না তো। মাথা তুলে তাকিয়ে সে আরিয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তার চোখের ভাষার মানে এই যে, তুমিও কি আমাকে ভুল বুঝেছো আরিয়ান? আরিয়ান ওর চোখের ভাষা বুঝতে পেরে ওর কপালে আলতো করে চুমু দিয়ে বলল, তোমাকে আমি কেন ভুল বুঝবো রিদি? তুমি ভুল বোঝার মতো কোনো কাজ করেছো কি? তুমি এমন একটা ফুল যাকে কখনোই ভুল বোঝা যায় না। এরপর রিদিতাকে ছাড়িয়ে আলতোভাবে ওর গাল ধরে কোমল কণ্ঠে বলল, ভালোবাসা কোনো অপরাধ নয় রিদি। আদনান তোমাকে ভালোবেসেছে, এটা তার কোনো অপরাধ নয়। আবার তুমি আমাকে ভালোবেসেছো, এটাও তোমার কোনো অপরাধ নয়। আসলে একটা কথা কি জানো, আমরা পৃথিবীতে যা চাই তা পুরোপুরি কখনোই পাই না। আল্লাহ আমাদের জন্য অনেক কিছু ভেবে রেখেছেন, তার ইচ্ছা মতো আর পরিকল্পনা মতোই সব কিছু হবে। তোমার আর আমার চাওয়াতে কিছুই হবে না। আল্লাহ যেমন আমার ভাগ্যে তোমাকে রেখেছেন, ঠিক তেমনি আদনানের ভাগ্যেও অন্য কাউকে রেখেছেন। আদনান তার সত্যিকারের ভালোবাসাকে একদিন ঠিকই খুঁজে পাবে। যেদিন সে খুঁজে পাবে সেদিন বুঝতে পারবে তুমি তার জন্য ছিলে না। তখন সে আপনা থেকেই সবটা বুঝে যাবে। আমাদের এখন ওকে কিছু বলার দরকার নেই, সময়ই ওর সব কথার উত্তর দিয়ে দিবে। আর ওর প্রতি কিংবা তোমার প্রতি আমার কোনো রাগ করার প্রশ্নই ওঠে না, কারণ তোমরা কেউই কোনো ভুল করনি। আর একটা কথা ঠিক, আদনানকে এভাবে একটা ঘোরের মধ্যে রেখে আমাদের বিয়ের কথাটা লুকানো উচিত হয়নি। ওকে বলে সবটা মিটমাট করে নেওয়া দরকার ছিল। আর ওর মতো ভালো মনের মানুষ সেটা একসময় মেনেও নিত, তাহলে আজকে আর এমন হতো না। ও খুশি মনেই তোমাকে আমার হাতে তুলে দিত। আমি জানতাম না আরিয়ান, আনিকা আন্টি যে ওকে কিছুই বলেনি। এত বছরে ওর লুকায়িত ভালোবাসা আমি অনুভবই করতে পারিনি। সেটা যে হঠাৎ করে এভাবে সামনে আসবে সেটাও আমি কল্পনা করতে পারিনি। আরিয়ান রিদিতার চোখের পানি মুছিয়ে দিয়ে স্নিগ্ধ কণ্ঠে বলল, এখন আর কোনো কান্না নয়। আমার হৃদির চোখে পানি আর মুখে কষ্টের ছাপ আমি দেখতে চাই না। যা হবার তা হয়ে গিয়েছে। এখন চলো, আদনানকে আমাদেরকে আটকাতে হবে। রিদিতা মাথা নাড়িয়ে সম্মতি দিলে দুজনে নিচে চলে গেল।
আদনান রুমে এসে লাগেজ প্যাকিং করছিল। আজকে সন্ধ্যার সময় কানাডার ফ্লাইট বুক করে ফেলেছে সে। এমার্জেন্সি ভিত্তিতে কানাডায় চলে যাবে সে। মনে মনে ঠিক করে রেখেছে আর কোনোদিন ফিরে আসবে না এই দেশে। বাবা মায়ের বাড়িতেও যাবে না। ওর আলাদা অনেক ফ্ল্যাট আছে, ওখানে গিয়ে উঠবে। বাবার বিজনেস থেকেও পার্টনারশিপ উঠিয়ে নিয়ে নিজে আলাদা বিজনেস শুরু করবে। মোট কথা তার থেকে সত্যটা লুকানোর দরুন সে বাবা মায়ের থেকে একেবারে আলাদা হয়ে যাবে। যারা তাকে এভাবে ঠকালেও তাদের সাথে আর কোনো সম্পর্ক নেই। মনে মনে এসব ঠিক করে লাগেজ প্যাকিং করছিল আদনান। তখনই দরজার আড়ালে কাউকে উঁকি মারতে দেখে থেমে গেল সে। আদনান জোরে চেঁচিয়ে উঠে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।